ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি। এই অধ্যায় থেকে আমি তোমাদের 1 নম্বরের অর্থাৎ এমসিকিউ, এসএকিউ ও 2 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি। এর আগে আমি তোমাদের ইতিহাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় আলোচনা করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে 3টি অধ্যায়ের প্রশ্ন উত্তর দেখতে পারো। তোমরা 1 নম্বর প্রশ্ন দেখো, সিপাই বিদ্রোহের প্রথম ঘটনাস্থল কোথায় ছিল? ব্যারাকপুরে। 2 নম্বর দেখো, 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কে? মঙ্গল পাণ্ডে। 3 নম্বর প্রশ্ন দেখো, সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 5 নম্বর প্রশ্ন দেখো, সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। 6 নম্বর প্রশ্ন দেখো, নানা সাহেব কার পোষ্যপুত্র ছিলেন? দ্বিতীয় বাজিরাও। 7 নম্বর প্রশ্ন দেখো, দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 8 নম্বর প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের সর্বভারতীয় নেতা কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 9 নম্বর প্রশ্ন দেখো, নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন কে? তাঁতিয়া টোপি। 10 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো, ভিসকাউন্ট পামারস্টোনি। 11, প্রথম ভারত সচিব কে ছিলেন? লর্ড স্ট্যানলে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন কে? উত্তর দেখে নাও, বেঞ্জামিন ডিজরেইলি। 13, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? দেখো, বিভি সাভারকার। 14 নম্বর প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্র জারি হয় কবে? 1858 খ্রিস্টাব্দের নভেম্বর, 1 নভেম্বর। আচ্ছা, নেক্সট 15 নম্বর দেখো, মহারানীর ঘোষণাপত্রটি ঘোষণা করেন কে? লর্ড ক্যানিং। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট 17, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে? মহারানী ভিক্টোরিয়া। 18 নম্বর দেখো, ভাইসরয় শব্দের অর্থ কি? রাজপ্রতিনিধি। 19 নম্বর প্রশ্ন দেখো, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী ধারণ করেন কবে? 1877 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। 21 দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কবে হয়? 1885। 22 দেখো, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। 23 নম্বর দেখো, ইন্ডিয়ান লীগের অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশির কুমার ঘোষ। 24 দেখো, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867। পরের প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। 26 দেখো, হিন্দু মেলা প্রবর্তক করেন কে? নবগোপাল মিত্র। নেক্সট, হিন্দু মেলা কতদিন চলেছিল? 14 বছর চলেছিল। 28 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রাণপুরুষ বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 30, রাষ্ট্রগুরু কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 31 দেখো, দেশীয় সংবাদপত্র আইন কবে প্রবর্তিত হয়? 1878 খ্রিস্টাব্দে। 32, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 33 দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ থেকে। 34 দেখো, আনন্দমঠ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 35 দেখো, বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। 36 নম্বর প্রশ্ন দেখো, গোড়া উপন্যাসটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। 37 দেখো, গোড়া উপন্যাসের মূল চরিত্র কে? গোড়া। 38, হ্যাঁ, ব্যঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 39, বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর।
41 ভারতসভা চিত্রটি অঙ্কন করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। 42 দেখো ভারতের প্রথম সভাপতি কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 43 আনন্দ মঠের আচ্ছা, তারপরে তোমরা দেখো এসএকিউগুলো দেখে নাও। 1 নম্বর বিদ্রোহে বাংলা গ্রন্থটি কার লেখা? দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর দেখো ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে। 3 নম্বর প্রশ্ন দেখো ভারত সচিবের দপ্তরের নাম কি ছিল? ইন্ডিয়ান হাউস। 4 নম্বর দেখো কে মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেন? বিপিন চন্দ্র। 5 নম্বর প্রশ্ন দেখো আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? অর্থাৎ রাজা রামমোহন রায়কে। 6 নম্বর দেখো জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে। 1838 খ্রিস্টাব্দে। 7 নম্বর দেখো জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব। 8 নম্বর দেখো কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। 9 নম্বর দেখো বর্তমান ভারত প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? 1899 খ্রিস্টাব্দে। 10 নম্বর দেখো গোরা উপন্যাস কবে প্রকাশিত হয়? 1910। 11 নম্বর দেখো প্রাচ্য ও পাশ্চাত্য কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। 12 নম্বর দেখো পরাধীন ভারতে জাতীয় সঙ্গীত কি ছিল? বন্দে মাতারাম। 13 নম্বর দেখো বন্দে মাতারাম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল? আনন্দমঠ থেকে। আচ্ছা নেক্সট দেখো থিওসফিক্যাল সোসাইটি গঠন করেন কে? কর্নেল অলকট, ম্যাডাম ব্লাস্টস্কি। 15 দেখো কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে 26শে জুন। আচ্ছা তারপর নেক্সট দেখো 16 নম্বর দেখো বলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবে কংগ্রেসে যোগ দেয়? 1886 খ্রিস্টাব্দে। তবে 17 দেখো ইলবার্ট বিল কে রচনা করেন? লর্ড রিপন। আইন সচিব ইলবার্ট। আচ্ছা 18 দেখো আনন্দমঠ উপন্যাসের বিদ্রোহের নেতা কে ছিলেন? সত্যানন্দ। তারপরে 19 দেখো রামকৃষ্ণ মঠ মিশনের মুখপাত্র কে ছিলেন? উদ্বোধন হর্ষ দয়দয়কা দধন্তনটা। কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। এবারে তোমরা এই অধ্যায়ের প্রতিটি প্রশ্নের মান 2 দেখো উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো প্রতিটি প্রশ্নের মান 2। 1 হিন্দু মেলা কেন শুরু হয়? দেখো এইভাবে লিখতে হবে তোমাদেরকে, তাই 2 পাওয়া যাবে। 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র দ্বারা প্রতিষ্ঠিত হিন্দু মেলার উদ্দেশ্যগুলি হলো দেখো প্রথমত জাতীয় ভারের প্রসার সাধন এবং হিন্দুদের মধ্যে আত্মনির্ভরশীলতা মনোভাব গঠন করা। দ্বিতীয়ত কী বলছে দেখো হিন্দুদের মধ্যে বিদ্বেষ ভাব দূর করে ঐক্য প্রতিষ্ঠান এবং হিন্দু সমাজের বিভিন্ন উন্নয়নগুলোর কাজ সংগঠিত করা। তৃতীয়ত দেখো স্বদেশী বিদ্যানুশীলনের উৎসাহ দেয়া, শিল্পকর্মে উৎসাহ দেয়া এবং শরীরচর্চার মধ্যে দিয়েও হিন্দু মেলা দেশবাসীর কাজে স্বদেশী ভাব কাছে প্রচারের চেষ্টা করেছিল। আচ্ছা 2 নম্বর প্রশ্ন দেখো ঝাঁসি রানী বিখ্যাত কেন? দেখো প্রথমত ঝাঁসি রাজ্যে কোম্পানির অধিগ্রহণ করার জন্য প্রতিবিন্দ ঝাঁসির রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয়ত তিনি মহাবিদ্রোহের একজন উল্লেখযোগ্য পাত্রী ছিলেন এবং পুরুষের বেশেও যুদ্ধ করেন। তৃতীয়ত হচ্ছে যুদ্ধে অসম সাহস ও বীরত্ব দেখালে সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি 17 জুন 1858 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। পরের প্রশ্ন দেখো আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? দেখো আনন্দমঠ উপন্যাস যেভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল তা হলো প্রথমত এটি স্বদেশপ্রেম দেশমাতা আদর্শের ধারণার উদ্ভব ঘটায়, কারণ এই গ্রন্থে বলা হয়েছিল দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম এবং দেশ সেবা হলো পূজা। আচ্ছা দ্বিতীয় দেখে নাও এই উপন্যাসের জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি পরাধীন ভারতের বিপ্লবী মন্ত্রে পরিণত হয়। নেক্সট প্রশ্ন তোমরা দেখো 4 নম্বর বাংলার বাইরে 2টি রাজনৈতিক সমিতির নাম লেখো। সভা সমিতি যুগে বাংলার বাইরেও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সমিতি গড়ে উঠেছিল। এমন 2টি সমিতি হলো
পুনা সার্বজনীন সভা ও মাদ্রাজ মহাজন সভা। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। দেশে শক্তিশালী জনমত গঠন করা। 2, ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একতা বোধ গড়ে তোলা। 3, জনগণকে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে সামিল করা। 6 নম্বর প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 1830-এর দশক থেকেই ভারতে সভা সমিতির মাধ্যমে সংঘবদ্ধভাবে রাজনৈতিক চিন্তাভাবনার প্রসার শুরু হয়। আবার 1857 খ্রিস্টাব্দের পর থেকে 1885 খ্রিস্টাব্দ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত আঞ্চলিক ভিত্তিতে বোম্বাই, কলকাতা ও মাদ্রাজ বেশ কিছু সভা সমিতি গড়ে ওঠে। তাই ঐতিহাসিকরা 19 শতকের দ্বিতীয় অর্ধকের সভা সমিতির যুগ বলেছেন। 7 নম্বর দেখো, মহারানীর ঘোষণাপত্র কি? ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেয় এবং 1858 খ্রিস্টাব্দের নভেম্বরের এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন। এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। আচ্ছা, পরে দেখো 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 1857 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রে দেশীয় রাজাদের প্রতি কি ঘোষণা করা হয়েছিল? দেখো, মহারানীর ঘোষণাপত্রে দেশীয় রাজাদের প্রতি বলা হয় যে 1, সত্যবিলোপ নীতি বাতিল করা হবে। 2, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেয়া হবে। 3, ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রের শিল্পী কে ছিলেন? এই চিত্রের বৈশিষ্ট্য কি? দেখো, ভারত মাতা চিত্রের শিল্পী হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রের বৈশিষ্ট্য দেখো, 1, চিত্রটি হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে অঙ্কিত। 2, চিত্রে ভারত মাতা চতুর্ভুজ। 3, ভারত মাতা বৈষ্ণব সন্ন্যাসিনীর পোশাক পরিহিতা। 4, ভারত মাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র। 10 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? এটি কবে প্রকাশিত হয়? দেখো, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত গ্রন্থটি প্রথম 1899 খ্রিস্টাব্দে প্রবন্ধাকারে এবং 1905-এ গ্রন্থাকারে প্রকাশিত হয়। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, আর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 12 নম্বর প্রশ্ন দেখো, অস্ত্র আইন কবে প্রবর্তন করা হয়? এই আইনের উদ্দেশ্য কী ছিল? 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন প্রবর্তন করা হয়। ভারতীয়দের নিরস্ত্র রাখাই ছিল এর মূল লক্ষ্য। 13 নম্বর প্রশ্ন দেখো, বলছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন কবে প্রবর্তন করা হয়? এই আইনের উদ্দেশ্য কি? 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন প্রবর্তন করা হয়। এই আইনের উদ্দেশ্য ছিল ভারতীয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করা। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন দেখো, কাকে এলিমেন্সি ক্যানিং বলা হয়? দেখো, ভারতের গভর্নর জেনারেল ক্যানিং বিদ্রোহ দমনের পর শত বিদ্রোহীকে প্রাণদণ্ড দেন এবং বিদ্রোহীদের বাড়িঘর জ্বালিয়ে দেন। তবুও বিদ্রোহীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় ইংল্যান্ডের বহু ইংরেজ ব্যঙ্গ করে ক্যানিংকে এলিমেন্সি ক্যানিং বলতো। 15 নম্বর প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলের প্রবর্তন ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। নতুন ধরনের এই বন্দুকের টোটার মধ্যে গরু ও শূকরের চর্বি মিশ্রিত থাকায় গুজব রটালে ধর্ম নাশের ভয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে, কিন্তু ইংরেজরা ভারতীয় সিপাহীদের দাবি না মানলে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রকাশ্যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হয়। তোমাদের 16 নম্বর প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। প্রথমত, পরিকল্পনার অভাব, অর্থাৎ বিদ্রোহ সংগঠন প্রসার সাধনের জন্য বিদ্রোহীদের মধ্যে পরিকল্পনার অভাব ছিল। দ্বিতীয়ত দেখো, সিপাহী বা জনগণের কাছে বিদ্রোহী নেতারা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরতে পারেনি। এছাড়াও এই বিদ্রোহের মূলত উত্তর মধ্য ভারত, দিল্লি, বিহার, প্রদেশেও সীমাবদ্ধ ছিল। তাহলে এই ছিল তোমাদের দেখো একদম কমপ্লিট তোমাদের 4 নম্বর অধ্যায়ের 1 নম্বর অর্থাৎ এমসিকিউ, এসিকিউ 2 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলি তোমরা
খাতায় লিখে পড়া শুরু করো। আমার মনে হয় না যে ঘর থেকে বাইরে অন্য কাজ দরকার আছে, তোমরা ঘরে বসে পড়াশোনা শুরু করতে পারো। আর তোমরা যদি এই ভিডিও ভালো লাগে, যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করো। আরও তোমাদের ক্লাস 10-এর যে ভিডিওগুলো আছে যেগুলো আমি দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।